হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10 আমরা তোমাদের এই অষ্টম অধ্যায়ের এই পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের ফিফথ পার্টে কিংবা ফিফথ ভিডিওতে চলে এসেছি। এইখানে আমাদের মূল আলোচনা হচ্ছে নাইট্রোজেন সম্বন্ধে। তো নাইট্রোজেন তোমরা জানো বায়ুমণ্ডলে 79% অবস্থান করে। তাহলে নাইট্রোজেনকে মুক্ত অবস্থাতে বায়ুমণ্ডলে যেরকম পাওয়া যাচ্ছে বায়ুতে, একইভাবে যৌগ আকারে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট যার একটা ভালো নাম রয়েছে তোমরা জানো, যেটা শর্ট প্রশ্নতেও লাগে, সেটা হচ্ছে কি চিলি সলপিটার, এবং পটাশিয়াম নাইট্রেটের যার নাম রয়েছে নাইটার। এগুলো হচ্ছে কি যৌগ আকারে পাওয়া যায়। আর যে কোনো অ্যামোনিয়াম লবণ যদি আমরা নিই তার মধ্যেও কিন্তু আমরা নাইট্রোজেন পাই, মানে যেগুলো নাইট্রেট ঘটিত লবণ। এবার প্রশ্ন হচ্ছে তাহলে নাইট্রোজেনকে আমরা পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করি। নাইট্রোজেন প্রস্তুত করার জন্য কিংবা নাইট্রোজেন অনেকভাবে তৈরি করা যায়, কিন্তু যেটা পরীক্ষাগারে প্রস্তুতি সেটা হচ্ছে এই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের 1:1 আয়তন অনুপাত, মানে 1:1 মোল অনুপাতে নেওয়া হয়, এবং এই যে মিশ্রণটা কিংবা এই যে ঘন মিশ্রণটা তাকে আস্তে আস্তে উত্তপ্ত করা হয়। এই বিক্রিয়াটা ঘটানো হয় দুটো ধাপে, এটা মাথায় রাখতে হবে। প্রথম ধাপ স্টেপ 1, তাতে কি করা হয় না এই যে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড এদের বিক্রিয়া ঘটানো হলো। বিক্রিয়ার ফলে দেখতেই পাচ্ছ তোমাদের সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়েছে। এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট আছে একে পরের ধাপে ধীরে ধীরে উত্তপ্ত করে নাইট্রোজেনকে গ্রহণ করা হয় কিংবা নাইট্রোজেনকে তৈরি করা হয়। এই যে তোমরা দেখছো দুটো স্টেপ, তোমাদের এখানে মনে হতে পারে যে স্যার এইটা না করে আমরা সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করি তাহলে তো নাইট্রোজেন পেতে পারি, কিন্তু এটা পরীক্ষারও প্রশ্ন অবশ্য, এটা কিন্তু হবে না। কারণ হচ্ছে যদি সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হয় বিক্রিয়াটা খুব কি বলবো অনেকটা তাপদায়ী বিক্রিয়া, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং খুব দ্রুত বিক্রিয়াটি সংঘটিত হয়। এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, মানে বিস্ফোরণ হতে পারে। সেই জন্য সেফটির জন্য আমরা দুটো ধাপে বিক্রিয়া করি ল্যাবরেটরিতে, যাতে করে কোনো বিপদ ঘটার শঙ্কা না থাকে, ওই জন্য ধীরে ধীরেও উত্তপ্ত করি। তো এটা গেল পরীক্ষাগারে কি কি প্রয়োজনীয় দ্রব্য, কি কি বেরোয়, ধাপগুলো পরীক্ষাতে রাসায়নিক দ্রব্যের নাম, সমীকরণ এগুলো লিখতে হবে, দুটো স্টেপ লিখতে হবে। তো এটা গেল নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতি। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে নাইট্রোজেন কি কি কাজে আমাদের ব্যবহার হয়। না তোমরা জানো নাইট্রোজেন ঘটিত সার বাজারে অনেক রয়েছে। যেগুলো আমরা দেখি অ্যামোনিয়া ঘটিত সার যেগুলো, সেগুলোর মধ্যে নাইট্রোজেন রয়েছে। যেরকম ছোট্ট উদাহরণ দিই, নাইট্রোলিন, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া, সবগুলো প্রস্তুতিতে কিন্তু নাইট্রোজেন প্রয়োজন। এছাড়া যে নাইট্রিক অ্যাসিড তার যে উৎপাদন, সেখানেও কিন্তু আমাদের লাগে সেই নাইট্রোজেন। এবারে যে অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে হেবার পদ্ধতিতে, সেখানেও মনে করো দেখো N2+3S2, সেখানেও কিন্তু সে নাইট্রোজেন লাগে। আর কি কাজে লাগছে না, আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যে নাইট্রোজেন, যে তরল নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন, সেটা হিমায়ক আকারে ব্যবহার হয়। হিমায়ক আকারে কোথায় ব্যবহার হচ্ছে না খাদ্য, রক্ত, আমাদের চক্ষু, কর্নিয়া, এগুলো সংরক্ষণের কাজে ব্যবহার হয়। তাহলে নাইট্রোজেনের অনেকগুলো ব্যবহার রয়েছে, তোমাদের বইতে আরো কিছু রয়েছে, আমি বলছি। যেরকম এখানে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস মাধ্যমে, তার মানে কি যেহেতু নাইট্রোজেনের মধ্যে ত্রিযোজী সমযোজী বন্ধন থাকে, তাই এটি সহজে কিন্তু কার সাথে বিক্রিয়া করে না, তাহলে এটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে ব্যবহার করা যেতে পারে। সাধারণ অবস্থাতে বেশি উষ্ণতা দিলে স্বাভাবিকভাবে বন্ধনটা ভেঙে যাবে, কিন্তু এই যে ইলেকট্রিক বাল্ব, গ্যাসীয় থার্মোমিটার, এগুলোর মধ্যে কিন্তু থাকে নাইট্রোজেন। এবার আমরা জানবো নাইট্রোজেন ব্যবহার, জানলাম নাইট্রোজেন ব্যবহারগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। তার কারণ হচ্ছে পরীক্ষাতে নাইট্রোজেনের ব্যবহার অনেকগুলো শর্ট প্রশ্নতে কিন্তু রয়েছে, এটা ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা জানবো নাইট্রোজেনের ভৌত ধর্ম। তো নাইট্রোজেন বায়ু থেকে সামান্য হালকা, এবং কি এটা হচ্ছে না এটি জলে সামান্য দ্রাব্য, বিষাক্ত নয়, কিন্তু শ্বাসকার্যে সাহায্য করে না। এছাড়া কি বর্ণহীন, গন্ধহীন গ্যাস। আর কি না স্ফুটনাঙ্ক মোটামুটি হচ্ছে -195.8 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস, কিন্তু সেলসিয়াসে কিন্তু মাইনাস হচ্ছে।
তাহলে বায়ুর পক্ষে আমি আগেই বলেছি একটু হালকা থাকছে। আরেকটা যেটা মনে রাখবে, সক্রিয় চারকোলের সংস্পর্শে এলে কিন্তু সক্রিয় চারকোলে কি করে অধিশোষণ কিংবা অধিশোষিত করে। তো এগুলো হচ্ছে নাইট্রোজেনের ভৌত ধর্ম, যেগুলো তোমাদের জানা দরকার রয়েছে। এইবার আমরা আলোচনা করব নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম সম্বন্ধে। নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম সম্বন্ধে বলতে গেলে নাইট্রোজেনের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা সমযোজী ত্রিবন্ধন বর্তমান, সাধারণ উষ্ণতায় এই বন্ধন কিন্তু ভাঙবে না। তার মানে আমি বলতে চাইছি যে সহজে কিন্তু কারোর সাথে সাধারণ উষ্ণতাতে বিক্রিয়া করবে না। কিছু জনের সাথে কিছু অধাতুর সঙ্গে কিছু ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, অবশ্যই করে, কিন্তু সেটা একটা বিশেষ শর্তে করে। তাহলে মাথায় রাখবে নাইট্রোজেন সহজে কারোর সাথে বিক্রিয়া এই কারণে করে না, এর মধ্যে সমযোজী ত্রিযোজী মানে দেখতেই পাচ্ছ সমযোজী এবং ত্রিবন্ধন। তাহলে সমযোজী ত্রিবন্ধন থাকার জন্য এই সহজে কিন্তু বিক্রিয়া করবে না। এই জন্য সাধারণ অবস্থায় এটি কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতোই আচরণ করে। এইবারে নাইট্রোজেনের সবচেয়ে ফেমাস বিক্রিয়ার কথা আলোচনা করা যাক, ম্যাগনেসিয়াম। এই বিক্রিয়াটা ম্যাগনেসিয়াম যখন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি করছে। এইবারে যদি গরম জলে যদি ম্যাগনেসিয়াম নাইট্রেট বিক্রিয়া ঘটানো হয় তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। তাহলে মনে রাখবে অ্যামোনিয়া গ্যাস কিন্তু নাইট্রোজেন থেকে পাওয়া যাচ্ছে হেবার পদ্ধতির পরেও, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে। তাহলে এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, স্পেশালি এটা মাথায় রাখবে। এইবারে নাইট্রোজেন অক্সিজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে? আমি তো আগেই বলেছি যে নাইট্রোজেন এরকম কিছু যে জ্বলতে সাহায্য করছে তা না, বিদ্যুৎ স্ফুলিঙ্গ যে রয়েছে, তাহলে বিদ্যুৎ স্ফুলিঙ্গ উপস্থিতিতে 3000 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়, নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। এবারে জানবো আমরা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া। এটা আমরা আগেই পড়ে নিয়েছি সম্ভবত সেকেন্ড কিংবা থার্ড ভিডিওতে, যেখানে পড়েছিলাম অ্যামোনিয়ার হেবার পদ্ধতিতে উৎপত্তি কিংবা কিভাবে আমরা প্রস্তুত করি অ্যামোনিয়াকে হেবার পদ্ধতির সাহায্যে। সেটা হচ্ছে যখন আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনকে 1:3 কিংবা 1:3 অনুপাতে নিই এবং সেটা 200 অ্যাটমসফিয়ার কিংবা 200 বায়ুমণ্ডলের চাপে 450 ডিগ্রি সেলসিয়াসে লৌহ চূর্ণকে অনুঘটক রূপে এবং পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডকে উদ্দীপক আকারে ব্যবহার করে থাকি আমরা, সেই বিক্রিয়ার ফলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় আর অনেকটা পরিমাণে তাপও উৎপন্ন হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, যেখানে আমরা অ্যামোনিয়া পাই। এবার আমরা আসবো নাইট্রোজেনের খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, ইম্পর্টেন্ট বলতে পরীক্ষার দিক থেকে আর ব্যবহারিক দিক থেকেও, কারণ যে নাইট্রোজেন সার বাজারে পাওয়া যায় সেটা এই বিক্রিয়া থেকেই তৈরি হয়। সেটা হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াসে ক্যালসিয়াম কার্বাইডের উপরে যখন নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তখন ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটা ধূসর বর্ণের মিশ্রণ পাওয়া যায়, তাকেই বলা হয় নাইট্রোলিন। পরীক্ষাতে বলে নাইট্রোলিন কি, নাইট্রোলিন কিভাবে তৈরি করে, কি কাজে লাগে। এটি জমিতে রাসায়নিক সার হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই ক্যালসিয়াম সায়ানামাইড যখন এই উত্তপ্ত অবস্থায় স্টিমের সঙ্গে যখন বিক্রিয়া ঘটানো হয় তখন ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া, এখানেও দেখো এর মতো অ্যামোনিয়া কিন্তু উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াগুলো তোমাদের মনে রাখতেই হবে, কিন্তু ওই জন্য ভালো করে পড়ে বুঝতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যখন 1100 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন বিক্রিয়ার শর্তটা মনে রাখতে হবে, বিক্রিয়া ঘটানো হয় তখন ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের যে ধূসর বর্ণের মিশ্রণ পাওয়া যায় তাকেই বলা হয় নাইট্রোলিন। আর সেই নাইট্রোলিন মধ্যে যে ক্যালসিয়াম সায়ানামাইড আছে সেটাকে যদি স্টিমের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তখন ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া পাওয়া যায়। তো এটা গেল আমাদের নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম। এবার আমাদের এই ভিডিওর লাস্ট টপিক, যেটা হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। কিভাবে নাইট্রোজেন ফিক্সিং করা হয়? দেখো এর মানেটা কি, এই কথার অর্থটা কি? না, নাইট্রোজেন বায়ুমণ্ডলে 79% রয়েছে, কিন্তু তাকে মাটিতে মানে সয়েলে কিভাবে আবদ্ধ করা হবে, সেই আবদ্ধ করার প্রণালীটা কি? না সেটা কৃত্রিম ভাবে করা হতে পারে, প্রাকৃতিক ভাবে করা হতে পারে। এবারে দেখো আমরা প্রাকৃতিক পদ্ধতিটাই জানার চেষ্টা করব। যখন ওই মেঘের মধ্যে যখন বিদ্যুৎ ক্ষরণ হচ্ছে তখন উষ্ণতা খুব বেশি হয় আর বিদ্যুৎ স্ফুলিঙ্গ থাকে, তাহলে নাইট্রোজেন অক্সিজেন সেখানে যুক্ত হচ্ছে একদম হাই লেভেলে, হাই অল্টিটিউডে। তাহলে 3000 ডিগ্রি সেলসিয়াসে যে বিক্রিয়াটা আমি একটু আগে বলেছিলাম এখানে পাওয়া যাচ্ছে কি নাইট্রিক অক্সাইড পাওয়া যাচ্ছে। সেই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের উপস্থিতিতে বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে, তার উপস্থিতিতে জারিত হচ্ছে, জারিত হয়ে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির মাধ্যমে তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করছে, নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড তৈরি করছে। নাইট্রাস অ্যাসিড খুব একটা স্থায়ী নয়, ওই জন্য ওটা নিয়ে আমরা আলোচনা করছি না।
তারা কি হচ্ছে না বৃষ্টির মাধ্যমে মাটিতে নেমে আসছে। এইবারে মাটিতে যে ক্ষার কিংবা ক্ষারকগুলো উপস্থিত রয়েছে তারা কি করে এই নাইট্রিক অ্যাসিডকে, নাইট্রোস অ্যাসিড নয়, নাইট্রোস অ্যাসিড তো এমনি স্থায়ী নয়, আমি নাইট্রিক অ্যাসিডের কথা বলছি, সেই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণ তৈরি করে। যেমন সোডিয়াম কার্বনেট মাটিতে অলরেডি রয়েছে, কম পরিমাণ হলেও রয়েছে, সেই সোডিয়াম কার্বনেট এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো, দেখো সোডিয়াম নাইট্রেট আর কার্বন ডাইঅক্সাইড জল তো এমনি বেরোচ্ছে। আবার মাটিতে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে চুনাপাথর, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলো ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে দেখো জমিতে দুটো লবণ সোডিয়াম নাইট্রেট আর ক্যালসিয়াম নাইট্রেটের লবণ কিন্তু চলে গেল, আর এই যে লবণগুলো বেরোলো নাইট্রেট, এই নাইট্রেট লবণগুলো কিন্তু জমিতে ইজিলি মিশতে পারে। তাহলে দেখো যে নাইট্রোজেনটা বায়ুতে ছিল সেটা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, প্রাকৃতিকই বলতে পারি আমরা, প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু মাটিতে আবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখানেই আমাদের নাইট্রোজেন সম্বন্ধে মোটামুটি তোমাদের সিলেবাসে যা ছিল সেটা মোটামুটি আলোচনা করলাম। তোমরা যে কোনো টেক্সট বই ভালো করে পড়বে, তার প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করবে। আমরা নেক্সট ভিডিওতে অ্যাসিডের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টিল দেন, বাই।